এই মুহূর্তে আপা 1 মিনিট, এই যে আমাদের সম্মানিত ব্যারিস্টার নিজম মজুমদার ভাইয়া আপনার সাথে 1 মিনিট কথা বলতে চাচ্ছে। ব্যারিস্টার নিজম মজুমদার ভাইয়া। ধন্যবাদ আপা। আপা আসসালামু আলাইকুম। আপা অনেক ধন্যবাদ, আপনি এখানে আজকে বক্তব্যটা দিলেন। অনেক মানুষ আজকে একদম তন্ময় হয়ে আপনার কথা শুনেছে। আপনি নিজের চোখে দেখলে আপনি বুঝবেন যে সবাই কিভাবে শুনেছে আপনার কথা এবং কত ইন্সপায়ার্ড হয়েছে। আপা বাংলাদেশের উত্তর একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশের উত্তর একটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ। আপা অনেক 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 ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। এখানে রণভাই যেই আয়োজন করেছে এবং অন্যান্য নেতারা যে আয়োজন করেছে, এটা দেখে ভীষণ রকমের মুগ্ধ হয়েছি। এখানে এত কাজ ফেলে সবাই আজকে এখানে এসেছে, আপনি তো জানেন এখানকার জীবনযাপন কেমন। আপনাকে আবারও অনেক ধন্যবাদ। বাংলাদেশের একটা মাত্র উত্তর, শেখ হাসিনা একটা স্লোগান দিবে সবাই। আপা আপনার স্লোগানটা শুনবেন, তারপর আমরা বক্তব্য শেষ করবো। প্লিজ আপনি একটা স্লোগান দিবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 20 ঘন্টা 22 ঘন্টা জেগে থাকেন, প্রোগ্রাম করেন, এইটা আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা যখন ক্লান্ত হই আমরা কিন্তু বলি শুধু যে আপা যদি পারে আমরাও পারবো, এইটা আমাদের জন্য অনুপ্রেরণা। আপা অনেক ধন্যবাদ। আপা 500 কিলোমিটার দূর থেকে এসছে আপনার বক্তব্য শোনার জন্য, 500 কিলোমিটার দূর থেকে এসছে। একটু সবাইকে বসতে হবে, একটু প্লিজ বসতে হবে, তাহলে আমি মনে হয় একটু কথা বলতে পারবো। আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন আমার মনে হয় সিটে গিয়ে একটু বসেন। আর আপনারা যারা মোবাইল টিপছেন, মোবাইল দিকে তাকায় আছেন পিছনে, আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের সবাইকে। কেমন আমার কাছে মনে হয় যে একটু ইন্টারাকশন করা দরকার। যারা দর্শক যারা আছেন, আপনারা যারা একদম পেছনে বসে আছেন, আপনারা কিন্তু সামনে আসতে পারেন। আপনারা কথা শুনতে পাচ্ছেন তো মনে হয় না, যারা পেছনে আছেন? ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমাকে আমরা মনে হয় মোটামুটি গত 16 বছর ধরে একটা শব্দের সাথে এমন ভাবে পরিচিত হয়েছি, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনাকে বারবার বারবার ওই একটা কথা বলে আপনাকে বিশ্বাস করানোর চেষ্টা করা হচ্ছে আপনি আসলে তাই। সেটা হচ্ছে আমাদের দেশে যদিও খুবই ভুলভাল ভাবে বলে, ফেসিস্ট বলে, আসলে শব্দটা হচ্ছে ফেসিস্ট। কেমন এই শব্দটা আপনারা গত 16 বছর ধরে নিশ্চয়ই সবাই শুনেছেন, ফেসিস্ট। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ফেসিজমের আপনারা যদি কখনো ইন্টারনেটে সার্চ করেন কিংবা অ্যাটলিস্ট চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন যে ফেসিজম জিনিসটা কি, সবার আগে যার নামটা পাবেন সেটা হচ্ছে বিএনপির নাম পাবেন। মানে বিএনপি বলতে ওরা বিএনপি বলবে না, ন্যাশনালিস্ট পার্টির কথা বলবে, যারা প্রচন্ড আলট্রা ন্যাশনালিস্ট। যেই দলটা বন্দুকের আগা দিয়ে শুরু করেছে, বন্দুকের নল দিয়ে শুরু করেছে, যেই দলটার নামের মধ্যে রয়েছে ন্যাশনালিস্ট, অর্থাৎ আমরাই সবকিছু, আমাদের বাইরে আর কেউ নাই, কল্পিত শত্রু তৈরি করা, গণমাধ্যম প্রচার যন্ত্র বন্ধ করা, সেই দলটা আমাদেরকে 16 বছর ফেসিস্ট বলে গেছে। আর আমরা মাঝখান থেকে যেটা করেছি যে আমাদের এত কবি সাহিত্যিক গায়ক গায়িকা থাকার পরেও খুবই আনফরচুনেট যে এই ব্যাপারগুলোকে আমরা কখনো ডিফেন্ড করতে পারিনি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তার বক্তব্য শুনলেন। এরপর আমার মনে হয় না যে খুব বেশি বক্তব্য আপনাদের সামনে দেওয়ার রয়েছে, বাট শুরুতে আমি কয়েকটা জাস্ট 3-4টা পয়েন্ট বলে আমি শেষ করব। প্রথম যে ব্যাপারটা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে ফেসিজম। আপনারা যদি একটু তাকান, সেটা হচ্ছে এমন যে ফেসিজমের একটা বড় ব্যাপার হচ্ছে অন্যকে কথা বলতে দিবে না, কথা বলা যাবে না। এমনকি এমন একটা ঘটনা গতকালকে ঘটেছে, আমি জানি না আপনারা সেটা লক্ষ্য করেছেন কিনা, সেটা হলো তুরাগের পানিতে পুরো লাল হয়ে গেছে, এটা নিয়ে আমরা সবাই কথা বলেছি। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তাদের ভেরিফাইড পেজ থেকে বলেছে এইটা নিয়ে যদি কেউ কোনো কথা বলে, এইটা নিয়ে যদি কোনো পোস্ট দেওয়া হয়, তাহলে তাকে গ্রেফতার করা হবে। অর্থাৎ মাসুদ ভাই 1975 সালের পরে, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে ওই হত্যার কথা বলা যেমন অপরাধ ছিল, ইনডেমনিটি অধ্যাদেশ করে এই তুরাগের জলে লাশ ভেসে উঠেছে সেইটা বলাও আপনার জন্য এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে।
এখন আপনি আমাকে বলেন তো, যদি এইটা ফেসিজম না হয় তাহলে আসলে ফেসিজমটা কি? রাত্রের 11টার পরে 10টার পরে গত 16 বছর আমি আসিফ নজরুলকে দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের পিন্ডি চটকাতে। আমি গোলাম মাওলার অনিদ্য, যদিও এখন আমাদের যে যা বলে হয়তো আমাদের পক্ষে অনেক কিছুই যায়, রাত্রে 10টার পরে 11টার পরে আমাদের বিপক্ষে যেসব কথাবার্তা হতো, এমনকি আমি গতকালকে বেশ কয়েকজন সাংবাদিকদের সাথে কথা বলেছি যারা এমনও বলেছেন যে ভাই আপনাদের বিরুদ্ধে এত কিছু বলতাম কিন্তু কখনো গ্রেফতার হতে হয়নি, কখনো ডিজিএফআই এর অফিসে যেতে হয়নি, কখনো কারো হুমকি ধামকি কিচ্ছুর মুখে পড়তে হয়নি, অথচ এখন দেখেন এমনও ঘটনা ঘটেছে 5ই অগাস্টের পরে, আমি জানি না আপনারা সেটা দেখেছেন কিনা, কয়েকটা রেস্টুরেন্টে ঢুকে আপনার এই তৌহিদি জনতা নামে এরা ঢুকেছে রেস্টুরেন্টে, সেখানে বলেছে যদি গরুর মাংস সেখানে বিক্রি না করা হয় এটা ভারতের ষড়যন্ত্র। আপনি জানেন যে স্টার কাবাব নামে একটা কাবাব ঘর আছে বাংলাদেশে, জানেন তো নিশ্চয়ই, সেইখানে যাতে সব ধর্মের লোকেরা যেতে পারে সেই কারণে তারা আপনার গরুর মাংস রাখে না, তাদের ওখানে গিয়ে বলেছে এটা হচ্ছে ভারতের প্রতিষ্ঠা। ঠিক আছে, তো এইটা যদি ফেসিজম না হয় তাহলে ফেসিজম কোনটা আসলে? আপনাকে কথা বলতে দেবে না, আপনাকে মেরে ফেলবে, আপনাকে খুঁজতে এসেছে কারণ আপনি আওয়ামী লীগ করেন, আপনি ছাত্রলীগ করেন। বাই দ্য ওয়ে, এই 5ই অগাস্টের পরে বাংলাদেশে সবচাইতে যারা স্যাক্রিফাইস করেছে, যাদের রক্তে এরকম এই টকটকে এই যে চেয়ারগুলোর মতো লাল হয়েছে, এটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের রক্তে এই দেশ রঞ্জিত হয়েছে। আমি তাই বলে বলছি না আমাদের অন্যান্য অঙ্গ সংগঠন, আমাদের মূল সংগঠন তাদের কিছু, আমি বলছি বাংলাদেশ ছাত্রলীগ। আজকে আপনি সুমনকে দেখেন, বাচ্চা একটা ছেলে, ও মনে হয় কোন একটা দোকানে কাজ করতো, তার বাবা বলেছে গরিব সন্তান, বাবা বলেছে ছোট বাচ্চা ছেলে। কে বলে যে জিরা আমাদের সাথে নাই? আমি তো দেখছি এই যে পেছনে বসে আছে এই ছেলে পেলে গুলো, এগুলো তো সবগুলোর বয়স আমার মনে হয় 22-23 বছর, 24 বছর, সব জেনজি এখানে। তাহলে এই কথাটাও কিন্তু আমাদের উপর দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই যে আমি দেখতে পাচ্ছি পেছনে ছেলেদেরকে, অ্যাটলিস্ট চেহারা দেখে বোঝা যাচ্ছে যে ওরা যে বলছে যে জেনজিরা একটা প্রজন্ম আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, এটা আমরা বলবো না, আপনারা বলেন যে আমি জেনজি, আমি আওয়ামী লীগ করি, আমি জেনজি, এইভাবে বলবেন। আপনি বলবেন যে আমি জেনজি, আমি আওয়ামী লীগ, সবাই বলেন। কারণ এই কথাটা, কারণ ফেসিজমের একটা বড় ব্যাপার হচ্ছে ফেসিজম আপনার কানের মধ্যে বারবার বলতে থাকবে, আপনাকে বিশ্বাস করাবে, আপনাকে বারবার বলবে। আমি ওই জালালউদ্দিন রুমির একটা গল্পও পড়েছিলাম এমন, যে কিছু ছাত্ররা ক্লাস করবে না, তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের শিক্ষককে, যে শিক্ষক ক্লাস না করলে পিটুনি দেয়, ক্লাসে যেতেই হয় তার ক্লাসে, তারা সিদ্ধান্ত নিয়েছিল এমন যে ওই শিক্ষককে তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে 50 বার বলবে, স্যার আপনাকে দেখে অসুস্থ লাগছে। ওই শিক্ষককে এরকম 50 বার বলা হয়েছে, সব ছাত্ররা মিলে এই বুদ্ধি বের করেছে। ওই শিক্ষক 50 বারের সময় সে আসলেই বোধ করেছে সে আসলে অসুস্থ, অর্থাৎ তাকে এটা বিশ্বাস করানো হয়েছিল সে অসুস্থ। আপনাকে বিশ্বাস করানো হচ্ছে যে কোনো জেনজি আমাদের সাথে নাই। আমি তো এখানে দেখতে পাচ্ছি সবই জেনজি, মানে সামনের সারি বাদে আমি তো সব ইয়াং ছেলেমেয়েদেরকে দেখতে পাচ্ছি। ফলে আপনারা যদি এক একটা প্রচার মাধ্যম, প্রচার যন্ত্র না হন এবং না বলেন বুকে হাত দিয়ে যে আমি জেনজি, আমি আওয়ামী লীগ করি, আমি ছাত্রলীগ করি। এই যে তুরাগের জলে আজকে লাশ ভেসে উঠেছে, অনেকেই বলে যে আমরা প্রতিশোধ নিব, আমরা লাশ টাঙিয়ে রাখবো। আমি এটা বলি না এবং কাউকে বলতে এটা উৎসাহিত করি না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কারো লাশ টাঙিয়ে রাখার দল না, আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠী না। আমরা যা করব সেটা হচ্ছে বিচার। কিন্তু এই বিচারটা কিসের বিচার? সাক্ষী আসবে, ওই আপনার অমুক তারিখে আপনার 50 দিন পরে আরেক সাক্ষী, 40 দিন পরে আরেক সাক্ষী না। এইবার বিচার হবে 3 দিনে, 7 দিনে, 15 দিনে বিচার হবে। আমরা কত লক্ষ তদন্তকারী কর্মকর্তা দরকার হয়, তত লক্ষ দরকার আইন চেঞ্জ করব, যে একটা মামলার যদি আয়ও থাকে, একজন নিয়ম থাকে, সেটার জন্য 100 জন আয়ও নিয়োগ দেওয়া হবে, বিচার শেষ হতে হবে। কারণ কালচার অফ ইম্পিউনিটি এই দেশের বিস্ফোরা। হোয়াট ইজ কালচার অফ ইম্পিউনিটি? বিচারহীনতার সংস্কৃতি। ফিদেল ক্যাস্ট্রো বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন যে আপনি
আপনার এই 4-5 হাজার লোককে মেরে ফেলেন নাই? বঙ্গবন্ধু খুবই অবাক হয়ে বলেছিল, ইউর এক্সেলেন্সি আমি আমার লোকদেরকে মারবো কেন? বলে আপনি ওই পাকিস্তানি প্রশাসন দিয়েই দেশ চালাচ্ছেন। বলে আমি তাদেরকে বিশ্বাস করি। কেন? আমি বাঙালিকে ভালোবাসি। বঙ্গবন্ধু বাঙালিকে ভালোবাসতো বলেই ওই সময় কাউকে হত্যা করে নাই। আজকে বলতে দ্বিধা নাই যে অন্যান্য রাষ্ট্রনায়করা এই ধরনের ঘটনাতে এসে 50-60 হাজারকে যখন মেরে ফেলেছে, এটা তখন লাইনে এসে, কিন্তু আমরা আওয়ামী লীগ এমন কোন কালেই ছিলাম না। আমরা বিচারে বিশ্বাস করি। আজও তুরাগের জলে যখন আমাদের নেতাদের, আমাদের বাচ্চাদের, আমি বাচ্চা বলবো, নেতা তো বলবো না, বাচ্চা বলবো, আমাদের সন্তান, আমার ছেলের বয়সী সুমন, তাদের লাশ যখন ভেসে থাকতে দেখি, যেই ছেলেটা জোবায়ের 15 মাস জেল খেটেছে ফেনীতে, ছাগল নাইয়ার, ও তো জেলেই ভালো ছিল। জেল থেকে আসার পরে ওর হাত কেটে ফেলেছে, ওকে কুপিয়ে মেরে ফেলেছে। আমরা মাঝে মধ্যে মনে হয় যে যখন ক্ষমতায় যাব, আমরা যখন চেষ্টা করব যে তোমরা এই কিছু করো না, নৈরাজ্য করো না, এনার্কি করো, আমরা জানি না যে আমরা কেমনে থামাবো। আমি মাঝে মধ্যে এটা চিন্তা করি যে আমরা থামাবো কিভাবে। যেই কষ্ট, যেই অপমান, যেই লাঞ্ছনা আমাদেরকে দেওয়া হয়েছে, একটা ভয়ঙ্কর ব্যাপার। ফলে যেই কথাটা আপনাদেরকে শুরুতে বলেছি, যে যখনই আপনাকে বলা হয় ফেসিস্টের দোষর, সাথে সাথে প্রশ্ন করবেন, তোমার নাম ন্যাশনালিস্ট কেন? তোমার দলের নাম ন্যাশনালিস্ট কেন? তুমি কল্পিত শত্রু বানিয়েছো ভারতকে। ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি, মসজিদে উলুধ্বনি হয়েছে, একটা চুক্তি দেখাও তো। আচ্ছা, আপনাদের জন্য আমি এখানটা দেখাতে পারবো না, পরেও শোনাতে পারবো না, কিছু পয়েন্ট বলবো। এটা ট্রেড ডিল, আমি এটা নিয়ে এসেছি আপনাদের জন্য, জাস্ট 4-5টা পয়েন্ট বলবো। আপনারা জানেন, এখানে একটা জিনিস জিজ্ঞেস করি, আপনারা এই ট্রেড ডিলটা কয়জন পড়েছেন? এখানে আমি জেনজিদেরকে একটু জিজ্ঞেস করি, পেছনে যারা আছে, কয়জন পড়েছেন? সত্যি কথা বলবেন, না পড়লেন নাই, কোনো সমস্যা নেই, পড়েন নাই। এখানে শখানিক লোক আছে। দেখেছেন আমরা কিভাবে পরাজিত হই, আমরা হেরে যাই কিভাবে। আমি ওই আপনার লন্ডনে দেখেছি, বলে বাদাম দিবে। হোয়াট ইজ বাদাম? বা মারবে, কাটবে, হাসনাত এসেছে। আমি কিন্তু কিছু মারামারিতে বিশ্বাসী না, এগুলো অশিক্ষিত মূর্খদের কাজ। আমার কথা হচ্ছে, ওকে বুদ্ধি দিয়ে পরাজিত করতে হবে। ওকে ডিবেটের ডাক দেন। ওই অক্সফোর্ড ইউনিয়নে এসেছে, বলেন আমার সাথে ডিবেট করেন, বলেন এই ট্রেড ডিলের কথা জিজ্ঞেস করেন তাকে। আপনি জানেন যে আপনার দেশে কাস্টমসে কোন কোন দেশে পণ্য যায় সেটা আমেরিকাকে জানাতে হবে। আপনার দেশে গরুর মাংস ঢুকবে, আপনি কোনো টেস্ট করতে পারবেন না। আপনার দেশে পর্ক বা শুয়োরের মাংস আসবে, আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। আসতে পারে, আমাদের দেশের অনেক 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 জায়গা আছে খায়, ঠিক আছে, অনেক ডিপ্লোম্যাটস আছে, আমি সেটা নিয়ে কোনো প্রশ্ন করব না। প্রশ্ন করব যে আমার দেশে একটা পশুর মাংস ঢুকবে, আমি পরীক্ষা করতে পারবো না? আমি এটাকে সেফলি আমার দেশে ঢুকাতে পারবো না? কিন্তু আমি যখন আমেরিকাতে যাই, নিউজিল্যান্ডে যাই, সিডনিতে যাই, সেখানে বলে আমাকে পোল্ট্রি আমি ঢুকতে পারবে না আমার এখানে টেস্ট ছাড়া। এমনকি আমার জুতার মধ্যে যদি সামান্য একটু কাদা থাকে, নিউজিল্যান্ডে আপনাকে সেই জুতা নিয়ে ঢুকতে দিবে না। ওই জুতা পরিষ্কার করে ঢুকতে হবে। আমি জানি না আপনারা কজন জানেন সে কথা। আমাদের দেশের কি কি আইন হবে, সেই আইনের কথা বলা আছে, এইভাবে আইন হতে হবে। কোনোদিন শুনেছেন যে আরেকটা দেশ বলে দেয় যে আইনটা এমন হতে হবে? এই কারণে আপনারা যেহেতু পড়েন নাই, প্রত্যেকে এইটা শপথ নেন। আমি বলবো না আজকে রাত্রে গিয়ে পড়বেন, আমি শিওর যে আপনারা রাত্রে গিয়ে পড়বেন না, কিন্তু আপনারা এটা ডাউনলোড করবেন, নেক্সট 7 দিনের মধ্যে বসে বসে পড়বেন। আপনারা কাজে যাচ্ছেন, ট্রেনে, টিউবে, গাড়িতে বসে বসে পড়বেন, দাগাবেন একটা মার্কার নিয়ে। তারপরে একটা কাজ করবেন, এখানে যতগুলো মানুষ আছে তাদের মধ্যে 10 জন মানুষ যদি এই ট্রেড ডিল নিয়ে একটা ভিডিও বানায়, 10টা মিডিয়া তৈরি হলো। ভাই এক মিনিট কথা বলবো। অবশ্যই আমরা অনেকেই সব ইন্টারনেট ইউজ করে ডাউনলোড করতে অনেকেই মানে অপারগতা ইয়া করি। আপনার ফেস আমরা অনেকেই ফলো করি, আপনি এটা স্ট্যাটাস দিবেন। আমি স্ট্যাটাসে আমার পেজ এটা দিয়ে দিব, আমি রণভাইয়ের কাছে দিয়ে দিব, যেহেতু আপনার পেজ থেকে আমার পেজটা তো দিবই, প্লাস আমি ব্যক্তিগত পর্যায়ে দিব যাতে আপনাদের কাছে এটা শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের ঔষধ শিল্প আমি নিজে ইংল্যান্ডে দেখেছি, আমি ইংল্যান্ডে থাকি। প্যারাসিটামল, আমরা বেস্ট প্যারাসিটামল বানাই। আমাদের দেশে আমেরিকার ওষুধ আপনার ট্যাবলেট আসবে,
আমরা কিছু করতে পারবো না। কেন জানেন? ওদের যেই নিয়মে ঔষধ আসার এগুলো আমি কিন্তু আপনাদের সাথে কোনো রূপ কথার গল্প বলছি না যে দূর এগুলো বানা বানা বলতেছে মনে উনি, এইখানে তাই লেখা আছে। অ্যাটলিস্ট আমি যদি ইংরেজি ভুল না বুঝে থাকি, আমার কাছে বাংলাটাও আছে, আপনার চ্যাট জিপিটি তো এখন অনেক ইজি হয়ে গেছে, বলবেন অনুবাদ করে দেওয়ার জন্য, অনুবাদ করে দিবে, খুবই সহজে অনুবাদ করে দিবে আপনাকে। গাড়ির খুচরা যন্ত্রাংশ ঢুকবে, আপনি প্রশ্ন করতে পারবেন না। বাংলাদেশে টিভির যেই আইপি রাইট আছে সেটা আমেরিকার স্টাইলে হতে হবে, লেখা আছে। আপনি কোনো ধরনের জাহাজ ডাইরেক্ট কিনতে পারবেন না, আপনাকে আমেরিকা থেকে কিনতে হবে। তো আমি যদি চায়না থেকে জাহাজ কিনি, আমার লাগে 600 কোটি টাকা, লেটস সে, একটা উদাহরণ দেই। আমেরিকা থেকে আমি যখন কিনবো, আমাকে কিনতে হবে 700, 800, 1200 কোটি টাকা দিয়ে। কেন ভাই? আমি কোনো কমিউনিকেশন যন্ত্র কিনতে পারবো না, একদম শেষের দিকে আছে। আমি রাশিয়া থেকে কোন রকমের ডিজেল, পেট্রোল, তেল কিনতে পারবো না। এখন এই যে ঘটনাটা হলো, আমরা কয়জন বলেছি যে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে? সারাটা জীবন মন্ত্রের মতো শুনেছি ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি। আজকে যখন সত্যিকার অর্থেই দেশ বিক্রি হলো, খেয়াল করেছেন যে আসিফ নজরুলের মতো এই সারমেয় শাবকরা একটা শব্দ উচ্চারণ করেনি? বলেছে? বলে নাই। আজকে যখন আপনার পোর্ট দিয়ে দিল তথাকথিত ডেনমার্কের কাছে, ডেনমার্ক আমাদেরকে পোর্ট দিয়ে কি করবে? আপনাদের নিশ্চয়ই এতটুকু মগজ আছে এটা বোঝার জন্য যে ডেনমার্ক নাথিং টু ডু উইথ আওয়ার পোর্ট। এই ডেনমার্ক এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে আমেরিকা। কারণ আপনারা জানেন যে প্রথম আলোতে আমরা দেখেছি সাবমেরিন, এই আপনার বঙ্গোপসাগরে এখানে আমরা ড্রোন পেয়েছি, অর্থাৎ যেটা পানির নিচে যায়, সাগরের নিচে যায়, তারা মাপছে। কারণ আমাদের এখানে বলা হয়ে থাকে যে বঙ্গোপসাগর ভবিষ্যতের জন্য ডাবল বাংলাদেশ হতে পারে, মানে এইটার চর যেটা জাগে, যেটাকে বলে খনিজ সম্পদ আছে। আমি একটা বই লিখছি 5ই অগাস্টের নেপথ্যে, এইটা লিখতে গিয়ে আমাকে অনেকগুলো সাক্ষাৎকার নিতে হয়েছে। তো আমি নাম বলবো না এখনই, ওইটা বইয়ের জন্য এক্সক্লুসিভ থাকুক। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দফতরে চাকরি করতেন, তার আমি প্রায় 6-7 ঘন্টা ইন্টারভিউ নিয়েছি। আমি জিজ্ঞেস করলাম যে ভাই ঘটনাটা কি হয়েছিল, মানে শুরুটা কিভাবে হলো? বলে ওরা বঙ্গোপসাগরের 15টা ব্লকই নিতে চেয়েছিল। এখানে মনে হয় 15টা ব্লক আছে না 21টা ব্লক আছে। আমার ওই নোট খাতাতে দেখলে আমি বুঝবো তখন। কাকে দিতে হবে? আমেরিকাকে। তো মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন? মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে আমি একটা রাষ্ট্রকে সব ব্লক দিব না। কেন দিবেন না? কারণ তিনি জানেন, দেখেন খেয়াল করেন, রাষ্ট্রনায়ক কাকে বলে? মানে সারাক্ষণ খালি ওই এই মূর্খদের, এই টোকাইদের কথাবার্তা শুনছেন তো, একটু এটা শোনেন যে রাষ্ট্রনায়ক কাকে বলে। উনি কেন দিবেন না জানেন? কারণ উনি জানে যে বাংলাদেশ এই বঙ্গোপসাগর থেকে এগুলো উত্তোলন করতে পারবে না, আমাদের ইকুইপমেন্ট নাই। ফলে উনি 4টা-5টা রাষ্ট্রকে এঙ্গেজ করেছেন যাতে একটা রাষ্ট্র এসে সবকিছু দখল না করতে পারে। বোঝা গেল ব্যাপারটা? সুতরাং এইটার জন্য আমেরিকা খুব নাখুশ ছিল। উনি আপনার বোয়িং কিনবেন না, কারণ আপনারা জানেন যে ওই যে মালয়েশিয়ার বিমান ক্র্যাশ করেছে, নানান জায়গাতে বিমান ক্র্যাশ করেছে। উনি দেখলেন এয়ারবাসটা সেফ। এয়ারবাস হচ্ছে আপনার ইংল্যান্ড, ফ্রান্স আর আরেকটা কান্ট্রি মিলে বানায়, মানে ওদের ইঞ্জিনটা বানায়। এয়ারবাস কোম্পানি আর বোয়িং একটা কোম্পানি। আমাদের ফ্রান্সের প্রেসিডেন্ট আসলেন বাংলাদেশে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, একদিনের সফরে তিনি এসেছিলেন। আপনারা এগুলো যখন এগুলো যখন রিফ্রেশ করবেন, বুঝবেন যে কি হয়েছিল। আমার ফোনটা একটা জিনিস আপনাদেরকে একটু, আমার ফোনটা যদি প্লিজ আমাকে একজন একটু দেন, আমি আপনাদেরকে কয়েকটা তথ্য দেই, এটা আপনাদের জানা প্রয়োজন আসলে এগুলা। আচ্ছা, তো এই এয়ারবাস থেকে তিনি বিমান কিনবেন, এইটা আমেরিকার খুব অপছন্দ হয়েছে। আচ্ছা, আপনারা আপনাদের জীবনে কোনোদিন সলিডারিটি সেন্টারের নাম শুনেছেন? মানে কে শুনেছেন সলিডারিটি সেন্টার? বাংলাদেশে আছে। আমি আবার বলি, সলিডারিটি সেন্টার নাম শুনেছেন? নাম শুনেন নাই কেউ, তাই না? আমেরিকা এদেরকে 2022 সালে $508,000 দিয়েছে বাংলাদেশে। $508,000, $5,08,000 দিয়েছে। আচ্ছা, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ নাম শুনেছেন? নাম শুনেছেন? নাম শুনেন নাই। এদেরকে দিয়েছে $120,000। বলছি কেন এই তথ্যগুলো দিচ্ছি। আচ্ছা,
ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, নাম শুনেছেন কোনোদিন? শুনেছেন, কয়েকজন শুনেছেন, হয় না? এদেরকে দিয়েছে $400,000। কি করবে এরা? এরা বাংলাদেশের ডেমোক্রেসি নিয়ে কাজ করবে। আচ্ছা, ওই সময় টাকা দিয়েছে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, IRI এর নাম অনেকে শুনেছেন, এদেরকে দিয়েছে $900,000। শেষ করে দেবো এইভাবে অদ্ভুত অদ্ভুত সব কোম্পানিকে এনজিও তৈরি হয়েছে, এদেরকে টাকা দিয়েছে। এরা কি করেছে জানেন? গ্রুপ ছবি ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে, এই যে র্যাপার আছে একজন, ওই যে দেখবেন রাজত্ব নামে একটা র্যাপ সঙ্গীত করে, ওই যে তহিদ মনে হয় ছেলেটার নাম, তৌফিক, ওই যে কোক স্টুডিওতে তার গান হয়েছিল, আপনারা অনেকেই চিনবেন। এখন যারা পেছনে বসে আছে ইয়াং ছেলে পেলে, এরা মান্নাদের গান শুনবে না, এরা কাদের গান শুনে? এরা ওই র্যাপ মিউজিকই শুনে। ওরা ওইখানেই বিনিয়োগ করেছে, ওইখানে বিনিয়োগ করেছে। ওরা তখন কি বলছে? ওরা তখন দেশের নানান রকমের সমস্যা নিয়ে ওরা গান বানায়। তো এইটা আপনার মগজের ভিতরে ঢুকতে থাকে, মগজের মধ্যে ঢুকতে থাকে যে হ্যাঁ, তাহলে তো দেশ খুবই খারাপ আছে। এই জায়গাতে বিনিয়োগ করেছে আমেরিকা। গত 16টা বছর আমাদের মগজ নিয়ে খেলেছে, আমরা বুঝতে পারিনি। আমরা বারবার মনে করেছিলাম যে আমরা মনে হয় সুখে আছি, শান্তিতে আছি, আমরা মনে হয় এই মুক্তিযুদ্ধ স্থাপন হয়েছিল, কিন্তু আমরা কোনোদিন ভাবিনি যে আমরা যে পয়লা বৈশাখ পালন করি, আমরা যে এত কিছু করি, সেগুলোর আড়ালে আরেকটা দ্বিতীয় রাষ্ট্র হয়েছে, দ্য সেকেন্ড স্টেট। যে সেকেন্ড স্টেটে তারা বলে এই দেশে তারা খেলাফত কায়েম করবে। আমরা কিন্তু বাংলাদেশে 95% মুসলমান। আপনি এখানে যারা বসে আছেন, যারা মুসলমান আছেন, তাদের মামি, চাচি, খালা, এদেরকে জিজ্ঞেস করেন তো, এরা কোনোদিন কখনো রাস্তায় গিয়ে বলে নাকি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার? কেউ বলে না। সবাই দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে সুন্দর মতো, কোনো ভেজালে নাই। পাশের বাসার কোনো হিন্দু থাকলে, খ্রিস্টান থাকলে কারো কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে কিছু পার্টিকুলার মানুষের। কিন্তু আপনার মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ভারত সবকিছু দখল করেছে। একটা চুক্তি এই পর্যন্ত আসতে পারলো না কেন? আচ্ছা, আমি বক্তব্য শেষ করে ফেলছি। শুধু যাওয়ার আগে একটা কথা বলি আপনাদেরকে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটু আগে বলেছি যে আপা, ইউ আর দ্য অ্যানসার। বাংলাদেশ আওয়ামী লীগ ইজ দ্য অ্যানসার। শুনেছেন তো, বলেছি এই কথা। আপনারা আজকে এখানে যারা বসে আছেন, তারা প্রত্যেকে রাইট সাইড অফ দ্য হিস্ট্রিতে আছেন। আপনাদের আজকে মনে হতে পারে যে আমাদের ছেলেদেরকে মেরে ফেলছে, কষ্ট করছেন। আমি জানি এখানকার সবার নামে 3টা 4টা 5টা করে মামলা আছে, কিংবা কারো বাবা পলাতক, মা বাসায় ফিরতে পারছেন না, বোন বাসায় ফিরতে পারছেন না। 75 সালে এমন হয়েছে। কিন্তু আপনাদেরকে এই জায়গাতে দাঁড়িয়ে, এই কোরিয়াতে দাঁড়িয়ে আমি একটা কথা দেই, কোনো ইন্সপিরেশনের জন্য কথা দিচ্ছি না, কারণ আমি জানি কি হচ্ছে ভেতরে, এটা আমি জানি। অনেক কথা পাবলিক ফোরামে আমি বলতে পারি না, নানান রকমের ব্লগ আছে। আপনাদেরকে একটা তথ্য দেই, আমেরিকান এমবাসিতে 2 সপ্তাহ আগে আলোচনা হয়েছে শেখ হাসিনাকে ফিরতে দিব না। এইভাবে খেকি উঠেছে কুকুরের মতো এক লোক, নাম বলবো না, মানে শেখ হাসিনার নাম শুনে সে চেয়ার থেকে লাফ দিয়ে উঠে গেছে। এক সাদা লোক, তারা একটা রিফাইন্ড আওয়ামী লীগ বানাবে, তারা আরেকটা আওয়ামী লীগ বানাবে। তারা কি করবে? তারা জামাত এবং এনসিপি এগুলো মিলে আর ইউনিভার্সিটির কিছু টিচারকে মিলে আরেকটা সরকার বানাতে চায়। এমনকি তারা ওই বিএনপিকেও আপনার সাইজ করতে চায়। বিএনপি যেহেতু একটা গাধার দল, যেহেতু একটা ছাগল, মানে যত রকমের গরু গাধা অশিক্ষিত মূর্খ ওইখানে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, এরা এগুলা দেখেন, সংসদ সদস্যের নাম কি? হানজালা। আপনি আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর কোনদিন শুনেছেন হানজালা কারণ নাম হয় বাংলাদেশে? বাংলাদেশের নাম হতে পারে সাইফুল ইসলাম, আব্দুল করিম, এই যে আমার নাম গোলাম মারুফ মজুমদার। হ্যাঁ, মানে এই টাইপের আমাদের নামের একটা প্যাটার্ন তো আছে, তাই না? কোনদিন শুনেছেন আবু হানজালা? এই অদ্ভুতেরা এলো কোত্থেকে? আমাদের কাদের ভাই বলেছে না, আরে এরা কারা, কোত্থেকে এলো? আসলেই তো এই হানজালা এত বড় একটা টুপি দিয়েছে। এই বেটা, তুই এই গরমের মধ্যে এই টুপি পরে বসে আছিস কেন? হ্যাঁ, এর কারণ হচ্ছে একটা অশিক্ষিত মূর্খ জঙ্গি, তার সমস্ত কিছু জঙ্গিপনা। তো একটা কথা বলে রাখি, আমরা ক্ষমতায় যাচ্ছি ইনশাআল্লাহ। ওই যে নবাব বলে গেল না শুরুতে যে মাসুদকে মেরেছে বাচ্চার জন্য ওষুধ কিনতে গিয়ে,
ও চাপাইয়ের ছেলে তো, ওর ভাষা তো খুব সুন্দর। আমার ওর কথা শুনে চোখে পানি এসে গেছে, আমি চোখ মুছেছি বসে বসে। ভাই আমার গ্রামের বড় ভাই, পাতাবসি বাড়ি। ও তো এই স্মৃতি কোনোদিন ভুলবে না। না, ও তো ভুলবে না, আমি ভুলে যাব, ও তো ভুলবে না। ও তো প্রতিশোধ নিতে চাবে একদিন। না না, বাংলাদেশ আওয়ামী লীগ বিচার ব্যবস্থা দ্রুততা করবে, মাথায় রাখবেন। কখনো এটা বলবে না যে আমরা একে টাঙ্গাবো, ওকে মারবো, ওকে পুতবো। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কোনো অন্যায় করে না। আপনাদের যত কষ্ট থাকুক, যা থাকুক, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো অন্যায় করবে না, বিচার করবে। বিচারের মাধ্যমে আপনারা স্যাটিসফাইড হবেন যে বিচার দ্রুততার সাথে বিচার হবে। তো একটা কথা বলি, যেই দলটা এখন এই হানজালাদের দল, এরা এত যে লাফায়, এদের ভোট কত জানেন? গত 60 বছর এদের ভোটের পার্সেন্টেজ জানেন? বসে বসে হিসাব করেছি, 5.30। 20 কোটি নাগরিকের দেশে 5.30 চুচোরা বলছে আওয়ামী লীগকে শেষ করে দেবে। পাহাড়ের নিচে একটা গরু এসে হাম্বা হাম্বা যেমন করে, কথাটা ওইভাবে শোনা যায়। আমার বক্তব্য আমি এই জায়গাতেই শেষ করলাম, সময় আমাদের একদম শেষ। আমরা ক্ষমতায় আসছি, এই দেশকে আমরা দেখে রাখবো, এই দেশকে আমরা সৃষ্টি করেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।